বাংলা গল্পের আসর স্টোরি হাউসের অনুষ্ঠানের আজকের নিবেদন প্রীতম সরকারের একটি ভৌতিক গল্প পাদ্রী কুঠি। ইতিমধ্যে প্রীতম সরকার বাবুর বেশ কিছু গল্প আপনারা শুনে আপনাদের মতামত জানিয়েছেন। আশা রাখব এই গল্পটি শুনেও আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের এই স্টোরি হাউস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের গল্প আপনাদেরকে শোনাতে পারি। শুরু করছি আজকের গল্প, প্রীতম সরকারের পাদ্রী কুঠি। শিলিগুড়ির থেকেই বৃষ্টিটা শুরু হয়েছিল, কিন্তু শিলিগুড়ির এতটা কাছে এসেও জলপাইগুড়ির মেটেলি চা বাগানে আমার বন্ধু প্রকাশের সঙ্গে দেখা না করে বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবতেই পারছিলাম না। শিলিগুড়িতে বিকালের মধ্যে অফিসের কাজ সেরে মেটেলি যাওয়ার জন্য একটি মারুতি ভ্যান ভাড়া ঠিক করে নিয়েছিলাম। মারুতি গাড়ির নেপালি ড্রাইভার পাশাং শেরপাকে বৃষ্টির মধ্যেই গাড়ি মেটেলির দিকে ছুটিয়ে দিতে বললাম। বৃষ্টির জন্য রাস্তা প্রায় ফাঁকা থাকায় শিলিগুড়ির সেবক রোড ছেড়ে আমাদের গাড়ি বেশ জোরেই ছুটতে থাকলো। ইতিমধ্যেই ওদলাবাড়ি এলাকা ছাড়িয়ে অনেকটা চলে এসেছি। এখন বৃষ্টির জোরও বেশ বেড়েছে। আকাশে মেঘের ঘনঘটা আর বৃষ্টির কারণে মালবাজার পৌঁছেও দেখি যে এলাকা একদম ফাঁকা হয়ে গিয়েছে। এর আগে একবারই মেটেলি এসেছি। মালবাজারে সন্ধ্যার পরে নানা প্রয়োজনে ঘুরতে এসে দেখেছি সন্ধ্যার পরেও মালবাজারের রাস্তার পাশের দোকানপাট বা বাজার বেশ জমজমাট থাকে। কিন্তু আজ হয়তো এই তুমুল বৃষ্টির কারণে সবই প্রায় ফাঁকা। এমনকি গাড়ির প্রয়োজনীয় তেল নেওয়ার দরকারেও মালবাজারের ক্যালট্যাঙ্ক মোড়ের পেট্রোল পাম্পেও তেল দেওয়ার কোনো লোক নেই। সেই কারণে সেখানে গাড়ির তেল পাওয়া গেল না। গাড়ির ড্রাইভার পাশাং নেপালি উচ্চারণে বাংলায় জানালো, বৃষ্টির জন্য মনে হচ্ছে কোনো গাড়ি তেল নিতে আসবে না ভেবে সবাই পাম্প ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। মেটেলি তো এখনো কিছুটা দূরে রয়েছে। যা তেল গাড়িতে রয়েছে তাতে মেটেলি পৌঁছে গিয়েও এখানে ফিরে আসতে পারবো। ফেরার পথে তেল ভরে নেওয়া যাবে। এদিকে গত রাতে কলকাতা থেকে শিলিগুড়ি আসার পথে ট্রেনে আমার ভালো ঘুম হয়নি। সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে হোটেল পৌঁছে অফিসের কিছু কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ফলে শরীরটাকে একটুও রেস্ট দিতে পারিনি। এদিকে অফিসের ক্যান্টিনে লাঞ্চ খাওয়ার পর থেকেই পেটটা কেমন ভার হয়ে রয়েছে, তাই অফিস থেকে মেটেলি রওনা হওয়ার আগে আর কিছু মুখে তুলতে ইচ্ছা করেনি। শিলিগুড়ির অফিসের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার মোবাইল ফোনের চার্জে একদম শেষ হয়ে ঠেকেছিল, সেটাও বেমালুম ভুলেই গিয়েছিলাম। যে হোটেলে এসে উঠেছিলাম সেখানেও মোবাইল ফোনটা আর চার্জে দেওয়া হয়নি। আমার কাছে আবার মোবাইল চার্জের কোনো পাওয়ার ব্যাংক নেই। শিলিগুড়ি থেকে অনেকটা চলে আসার পরে ব্যাগের ভেতর থেকে মোবাইল ফোনটা বের করে প্রকাশকে ফোনে ওর ওখানে রাতে পৌঁছাচ্ছি সে কথা জানানোর জন্য ফোন করতে গিয়েই এই চার্জ না থাকার বিষয়টি নজরে এসেছিল। মালবাজারে ক্যালট্যাঙ্ক মোড়ের পরে ফের একবার মোবাইল ফোন বের করে ফোন করতে গিয়ে দেখলাম যে চার্জ একদম শেষ হয়ে মোবাইল ফোন সুইচ অফ হয়ে গিয়েছে। এদিকে প্রকাশের চা বাগানে ওর বাংলোতে ল্যান্ড ফোনের কানেকশন থাকলেও
সেটার নম্বর আমার মুখস্থ নেই। এর আগে শেষ যেবার আমি মেটেলিতে প্রকাশের সঙ্গে দেখা করতে এসেছিলাম, সেবার সে সেলফোনের নাম্বার আমাকে দিলেও সেটা আমার ওই মোবাইলের মধ্যেই সেভ করে রেখেছিলাম। তাই কোনোভাবে আর প্রকাশের সঙ্গে কথা বলার উপায় বের করতে পারছিলাম না। মনে মনে ভাবলাম, যাই হোক, এভাবে না জানিয়ে প্রকাশের ওখানে পৌঁছে গেলে ওকে ভীষণ অবাক করে দেওয়া যাবে। আর বছরের এই সময়ে চা বাগানে এত কাজ থাকে যে বাগানের ম্যানেজার পদে যারা চাকরি করে এই সময় তারা কেউ ছুটি পায় না। আর ওদের চা বাগানে ছুটি বলতে তো বছরে 1 মাস টানা ছুটি থাকে। 11 মাস ওদের চা বাগানেই থাকতে হয়। তাই প্রকাশ যে বাগান ছেড়ে অন্য কোথাও চলে যাবে সেই সম্ভাবনাও কম। এদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে চলছে একটানা বিদ্যুৎ চমকানো। পাষাণ এক মনে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে চলেছে। রাতে ঘুম না হওয়ায় আর সারাদিনের টানা মিটিংয়ের পরিশ্রমের কারণে আমার দু চোখও ঘুমে টেনে আসছে। গাড়ি এবার চালসায় পৌঁছে গিয়েছে। মনে মনে বললাম, যাক, এই চালসার পাহাড়ের পরেই সমতল শুরু হয়ে যাবে মেটেলি এলাকা। এমনিতে মেটেলি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের জায়গা। মেটেলির নিরিবিলি নির্জনতার মধ্যে চা গাছগুলির সবুজ গালিচার মধ্যে সুন্দর সাজানো বাংলোটা আমার খুব ভালো লাগে। গতবার ওর ওখানে এতটা আপ্যায়ন পেয়েছিলাম যে শিলিগুড়িতে পৌঁছে মেটেলি না এসে কলকাতা ফিরে যাওয়ার কথা চিন্তাও করতে পারিনি। আমার সঙ্গে প্রকাশের দীর্ঘদিনের বন্ধুত্ব। গাড়ির পিছনের সিটে বসে এসব পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করতে পারিনি। মনে মনে আবার আনন্দও পাচ্ছিলাম এই ভেবে যে এই দুর্যোগের মধ্যে রাতে হঠাৎ করে প্রকাশের সামনে যখন হাজির হব তখন সে কীরকম আশ্চর্য হবে সেটা ভেবেও। আমার গাড়ির স্পিড ধীরে ধীরে কমে আসছে, আর ড্রাইভার গাড়িটাকে রাস্তার একধারে টেনে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে নিচে গিয়ে সামনের টায়ারের দিকে তাকিয়ে মাথায় হাত দিচ্ছে। আমি কি হয়েছে জিজ্ঞাসা করতে সে জানালো গাড়ির সামনের বাম দিকের টায়ার পাংচার হয়ে গিয়েছে। আর এটাও জানালো তার কাছে স্টেপনি টায়ার আর কিছু নেই। কিছুক্ষণ বৃষ্টিতে ভিজেই চিন্তা করে আমায় সে জানালো, স্যার, আমার এক ভাই এই কাছেই থাকে, সেও এই লাইনে গাড়ি চালায়। তার বাড়ি গিয়ে দেখি একটা স্টেপনি টায়ার পাওয়া যায় কি না। আমি ছাতা নিয়ে যাচ্ছি স্যার, আপনি গাড়ির জানালার কাজ খুলবেন না, আর আমি ছাড়া কেউ এলেও গাড়ির দরজা খুলে দেবেন না, ঠিক আছে? আমি গাড়ি বাইরে থেকে লক করে দিচ্ছি, চাবি আপনাকে দিয়ে যাচ্ছি। আমি এই যাবো আর এই আসবো স্যার। হ্যাঁ, আমি তখন কি আর করি, ঘড়িতে সময় দেখলাম রাত 9:35। পাষাণ গেল ভাইয়ের বাড়িতে স্টেপনি টায়ারের খোঁজ করতে। আমি একা অন্ধকার জঙ্গলের রাস্তার মাঝে একা গাড়িতে বসে রয়েছি। হঠাৎ খেয়াল করলাম পাশেই একটা কাঠের বাংলো টাইপের বাড়ি। সেই বাড়ির সামনের বারান্দায় লণ্ঠনে আলো জ্বলছে। ভালো করে খেয়াল করতেই চোখে পড়ল সাদা রঙের লম্বা কাপড়ের পোশাক পরে এক বৃদ্ধ সেই বারান্দার বেতের তৈরি চেয়ারে বসে রয়েছেন। এক মনে যেন বৃষ্টি দেখছেন উনি, আর আস্তে আস্তে চেয়ারে বসে শরীর দোলাচ্ছেন। আমার কৌতূহল হলো। আমি পাষাণের বারণ না শুনে গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যেই দৌড়ে গিয়ে উঠলাম সেই বাংলোর বারান্দায়। তা তো একজন মানুষকে পাওয়া গেল কথা বলার জন্য, হোক না সে বয়সে আমার চেয়ে অনেক বড়। এবার কাছে এসে খেয়াল করলাম এই বৃদ্ধের গোটা মুখ
সাদা দাড়িতে প্রায় ঢাকা। এমনকি তার চোখের ওপরের ভ্রুর লোম পেকে সাদা হয়ে গিয়েছে। আমায় এভাবে বারান্দায় আসতে দেখে যেন বৃদ্ধ চমকে উঠলেন। রাস্তায় থেমে থাকা গাড়ি থেকে নেমে ওই বাংলোর বারান্দায় পৌঁছতে আমি যত জোরেই ছুটি না কেন, কিছুটা বৃষ্টির জলে আমি ভিজে গিয়েছিলামই। আমায় ভেজা অবস্থায় দেখে বৃদ্ধ আমায় বললেন, মাই সন, তুমি এখন এখানে কি করছো? আর বৃষ্টির জলও মাথায় পড়েছে। এখানকার বৃষ্টি খুবই খারাপ, শরীর খারাপ হয়ে যাবে। ওয়েট। বলে বৃদ্ধ চেয়ার ছেড়ে উঠে পাশের দরজার পর্দা সরিয়ে ভিতরে ঢুকে গেলেন। মনে হলো একটা ঘরে গেলেন তিনি। ফিরে এলেন হাতে একটা সাদা ভাঁজ করা তোয়ালে নিয়ে। আমার হাতে তোয়ালে তুলে দিয়ে বললেন, আগে মাথার বৃষ্টির জল মুছে নাও। চাইলে ঘরের ভেতরে আয়নায় গিয়ে চুলও আঁচড়িয়ে নিতে পারো। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এখানেই থাকেন, একা? উনি সাদা গোফের ফাঁক দিয়ে হেসে উত্তর দিলেন, আগে জল মোছো। আর একা কোথায়? এই যে পাশেই চার্চ, সেই চার্চের পাদ্রী আমি। সারাদিন কত লোক আমার কাছে আসে নানা রকম চিকিৎসা করতে। এখানকার লোকজনরা আমার প্রভু যিশুকে খুব মানে তো তো হোলি ওয়াটার নিয়েই তাদের অনেক অসুখ সেরে যায়, যেখানে যেমন বিশ্বাস। তা তা একটু কফি খাবে তো? আমি লজ্জায় বলে উঠলাম, না না, কফির আর দরকার হবে না। আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছে, ড্রাইভার গিয়েছে স্টেপনি টায়ার জোগাড় করতে, এক্ষুনি চলেও আসবে। সব শুনে সেই পাদ্রী আমায় জিজ্ঞাসা করলেন, তা তুমি তো এই এলাকার লোক নও বলেই মনে হচ্ছে। কোথায় বাড়ি তোমার? আমি সব খুলে বললাম পাদ্রীকে। সব শুনে উনি বললেন, বেশ বেশ, ভালোই হলো। তোমার সাথে আমার দেখা হয়ে গেল এই সুযোগে। মে গড ব্লেস ইউ মাই সান। উনি আশীর্বাদের ভঙ্গিতে আমার দিকে হাতটা তুললেন। আমি লক্ষ্য করলাম বৃদ্ধের গায়ের চামড়ার রং সাহেবদের মতন সাদা। পাদ্রী সাহেব এবার আমায় ভালো করে দেখে বললেন, কিভাবে টাওয়েল দিয়ে রেন ওয়াটার মুছলে? মাথায় এখনো তো জল রয়ে গিয়েছে। বলে তোয়ালে দিয়ে আমার মাথাটা আবার মুছিয়ে দিতে লাগলেন। বেশ জোরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পাদ্রী সাহেব আমার মাথা মোচাচ্ছেন। আমার সারা শরীর তার মোছানোয় রীতিমতো দুলছে। আমার এই ঝাঁকুনিতে রীতিমতো অস্বস্তি হচ্ছিল। আমি ছটফট করে উঠলাম। দেখি আমার মাথা ধরে ঝাঁকাচ্ছে আমার মারুতি গাড়ির ড্রাইভার পাসাং। আমি সিটে ধর্মর করে উঠে বসলাম। পাসাং বলার পরেও আমার বন্ধ গাড়িতে দম আটকে আসছিল বলে আমি জানালার কাজ কিছুটা নামিয়ে দিয়েছিলাম। সেখানে বৃষ্টির জলে ছাট এসে সত্যিই আমার মাথার চুল বেশ ভালোই ভিজে গিয়েছে। আমি এবার চমকে উঠে বাইরের দিকে তাকালাম। কোথায় সেই বাংলো? কোথায় গিয়েছিলাম আমি? কোথায় ছিলেন সেই সাহেব পাদ্রী? এখন তো সবই ঘুটঘুটে অন্ধকার, কোথাও এক ফোঁটা আলো নেই। পাসাং আমায় বলল, আপনি স্যার এমন ঘুমিয়ে পড়েছিলেন, কতক্ষণ ধরে আপনাকে ডাকছি। সে আপনার মাথাটা ধরে ঝাঁকাতে হলো, তবে আপনার ঘুম ভাঙল। গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে নিজের সিটে বসতে বসতে পাসাং বলল, এই বৃষ্টিতে
আমার সেই ভাই বাড়িতেই ছিল, নিয়ে এলাম একটা টায়ার। সেই টায়ার লাগানো হয়ে গিয়েছে, মেটেলি চলেই এসেছি। একটু সময়ের মধ্যেই আমরা মেটেলি পৌঁছে যাব স্যার। আমার ঘোর তখনও কাটেনি। কি দেখলাম আমি? কে ছিল পাদ্রী? কোথায় সেই বাংলো? কিছুই মাথায় ঢুকছিল না। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমার বন্ধু প্রকাশের চা বাগানের বাংলোতে। আমায় দেখে প্রকাশ খুবই খুশি হলো। আমি আমার গাড়ির ড্রাইভার পাশানকে ভাড়া মিটিয়ে ছেড়ে দিলাম। এভাবে হঠাৎ না বলে চলে আসার জন্য একটু রাগ দেখালো। ভেতরে নিয়ে গিয়ে আমার থাকার ঘর দেখিয়ে বলল, এমনিতেই অনেক দেরি করে এসেছিস, একটু পরেই বাংলোর সব সার্ভেন্টরা ছুটি নিয়ে ফিরে যাবে, চল আগে ডিনারটা সেরে নি। ডিনারের সময়ও নানা কথায় ওই পাদ্রির ঘটনা প্রকাশকে বলা হয়ে উঠল না। ভাবলাম ঠিক আছে, কাল সকালে ভালোভাবে কথাটা বলবো ওকে। খেয়ে দিয়ে কিছু বাড়ির গল্প করে দুজনে আলাদা দুটো ঘরে ঘুমোতে চলে গেলাম। প্রকাশের সঙ্গে কথা বলে মনটা অন্যরকম হয়ে যাওয়ায় আমার মাথা থেকে পাদ্রির বিষয়টা সাময়িক আসেনি। পরের দিন সকালে প্রকাশ আমাকে ব্রেকফাস্টের পরে বলল, আগেরবার তো মেটেলির কিছুই ঘুরে দেখিসনি। উত্তরবঙ্গের ডুয়ার্সের একটা বহু পুরনো এলাকায় এই মেটেলি, ইংরেজ আমল থেকেই। ঝাড়খণ্ড থেকে ইংরেজরা সব মদেশিয়াদের এখানে এনে চা বাগান তৈরি করিয়েছিল। পরে সবাইকে আবার নিজেদের ধর্মেও দীক্ষিত করে নিয়েছিল বাই প্রেসারে। এখনও নানা নমুনা ছড়িয়ে রয়েছে মেটেলি জুড়ে। প্রকাশের নিজের গাড়িতে চেপে আমরা গেলাম সেই পুরনো অ্যারোড্রাম দেখতে। চা বাগানের মধ্যে বিশাল এলাকা ফাঁকা। এখানেই সাহেবদের প্লেন ওঠানামা করত। এরপরে নিয়ে এলো একটা ইংরেজ আমলের তৈরি চার্চে। পুরনো ইংরেজ আমলের চার্চ যেমন হয়, পাথরের তৈরি দেওয়াল, উঁচু খিলানের দরজা, উঁচু ভি আকারের টিনের ছাদ, ভেতরে প্রভু যিশুর ক্রুশবৃদ্ধ মূর্তি। অনেক পুরনো সব ছবি ঝোলানো রয়েছে চার্চের ভেতরের দেওয়ালে। আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ একটা ছবিতে এসে আমার চোখ আটকে গেল। এটা কে? সেই সেই গত রাতের পাদ্রির ছবি না? হ্যাঁ, আমার কোনো ভুল হচ্ছে না। এই সাদা দাড়ির গোপলা সাদা পোশাক পরা পাদ্রিকেই আমি গত রাতে দেখেছি। ইনি তো আমায় সাদা রঙের টাওয়াল দিয়েছিলেন সেই বারান্দায়। না, আমার কোনো ভুল হচ্ছে না। অবিকল অবিকল সেই লোকের ছবি এটা। আমি প্রকাশকে জিজ্ঞাসা করলাম ছবিটা দেখিয়ে, এটা কার ছবি রে? প্রকাশ বলল, ঝাড়খণ্ড থেকে মদেশীদের নিয়ে এসে ইংরেজরা প্রায় জোর করেই চা বাগান তৈরি করিয়েছিল। সে সময় শ্রমিক বিদ্রোহ যাতে কোনোভাবেই না হয় সেই জন্য সবাইকে নিজের ধর্মে দীক্ষিত করে নিয়েছিল ইংরেজরা। এটা সেই পাদ্রী যে ওই মদেশিয়াদের নিজেদের ধর্মে দীক্ষিত করে নতুন নাম দিতেন। এই জন্য এই পাদ্রীর ছবি এখনো চার্চে সসম্মানের সঙ্গে রাখা হয়। আমার গলার কাছে হৃৎপিণ্ডটা মনে হচ্ছে উঠে এসেছে। আমার মাথাটা ঘোরাচ্ছে। কোনো মতে প্রকাশকে বললাম, জানিস, এনাকে এনাকে আমি গত রাতে দেখেছি, কথাও বলেছি। আমার আমার বৃষ্টির জল মোছবার জন্য সাদা টাওয়ালও দিয়েছিল। তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? এই পাদ্রী এখানে ছিলেন বটে, তবে তবে মারা গিয়েছেন কয়েকশো বছর আগেই। তুই কিভাবে ওনাকে দেখবি, ওনার সাথে কথা বলবি? জানি না রে, তবে সত্যি যা বললাম
সে কি রে, ইনি তো শুনেছি এই চার্চের পাশেই এক কাঠের বাংলোতে থাকতেন। কাঠের তৈরি ছিল বাংলোটা। এক রাতে বৃষ্টির সঙ্গে হঠাৎ বাজ পড়ে বাংলোর ওপরে। তাতে আগুন লেগে গিয়েছিল সেই পাদ্রী কুঠিতে। উনি জীবন্ত পুড়ে মারা যান। এসব আমি এখানকার বাগানের সর্দারদের কাছে গল্প শুনেছি। তবে চা বাগানের কুলিদের সর্দাররা বলেন উনি নাকি খুব দয়ালু স্বভাবের ছিলেন, সবাইকে নানাভাবে সাহায্য করতেন সে সময়। প্রকাশ আরও কি সব বলে যাচ্ছিল। আমি শুধু কোনো মতে ওকে বলতে পারলাম, আমার আমার আর কিছু শুনতে ভালো লাগছে না রে। চল, তাড়াতাড়ি আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চল। শুনছিলেন প্রীতম সরকারের একটি ভৌতিক গল্প, পাদ্রী কুঠি। গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব আমি তুষার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।